একটা মোবাইল 2 সপ্তাহ আগে স্কুলের সামনে বৃষ্টির মধ্যে হারাইয়া গেছিল। তো আজকে কিটা যেন ওই মোবাইল থেকে ফোন দিয়া বলতেছে, ভাই একটা মোবাইল পাইছি, এখানে জয় দিয়ে সেভ করা, এটা কার মোবাইল বলতে পারেন? তখন আমি বললাম, জি জি ভাই, এটা আমার মোবাইল। ভাই মোবাইলটা খুব দরকার ছিল, যদি দিতেন। তখন আমি নাম্বারের দিকে খেয়াল করে দেখলাম ওইটা আমার নাম্বার। তখন অচেনা লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় আছেন? আমি বললাম, আমি বাজারে আছি। তখন অচেনা লোকটি বলল, তাইলে কালকে সকাল 10টায় স্কুলের সামনে এসে নিয়ে যাবেন, আমি কল দিব। তখন আমি বললাম, ভাই একটা কথা ছিল। তখন অচেনা লোকটি বলল, বলেন। তখন আমি বললাম, আপনি 2 সপ্তাহ আগে মোবাইল পাইছেন? তখন লোকটি বলল, জি কেন? তখন আমি বললাম, 2 সপ্তাহ ধরে আমি সাদিয়া, সুমাইয়া, মিম, মেহজাবিনের সাথে মেসেজ করতে পারি না। যদি ওদের একটু আই লাভ ইউ মেসেজ করে দিতেন। আমার কথা শুনে অচেনা লোকটি বলল, তোরে মোবাইল দিমু না হালার পুত। আমি বললাম, কেন ভাই কেন? তখন অচেনা লোকটি বলল, তোর মোবাইলে দেখি আমার ছোট বোনের নাম্বার সেভ করা, তুই ওর লগেও কথা কস। তখন আমি ওরে বললাম, আমি আর কমু না ভাই, দিয়া দেন ভাই। আমার পাশের বাসার নুসরাত কোনো এক বিচিত্র কারণে আমাকে সব সময় বুঝাতে চায় সে আমার থেকে অনেক উচ্চমানের। মানে আমি যদি হই বাংলার তাজিং ডং, সে নিজেকে বুঝাতে চাইবে নেপালের এবারে। বাস্তবে তার দিকে এলাকার কোনো কামলা পুলা পাইনও তাকায় না, কিন্তু সে আমাকে বুঝাতে চায় তার অনেক কারেন্ট, তার জন্য ছেলেরা পাগল হয়ে অনেকেই এখন পাগলা গারোতে আছে। নুসরাত মনে করে তার এইসব আচরণে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাই, অথচ আমি জ্বলিও না, পুড়িও না, শুধু মজা নেই। আমাকে জ্বালানোর দৃঢ় সংকল্পে গত রমজানের কোনো একদিন সে আমাকে বেলকনিতে দেখেই কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে জোর গলায় বলছে, বাবু তোমাদের আজকে ইফতারির আইটেম কি কি? অফাস থেকে কি উত্তর এলো আমি শুনিনি, তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নুসরাতের মোবাইলে প্রথম থেকেই অফ। নুসরাত আবার বলতে লাগলো, বাবু তুমি আমাদের ইফতার আইটেমের লিস্ট শুনবা? উফ, আমাদের তো অনেক লম্বা লিস্ট। আচ্ছা তারপরেও বলছি শুনো। এইবার অনেকটা উচ্চ গলায় নুসরাত বলতে লাগলো, আমরা সাধারণত পাকুড়া, পুঁই পাতার চপ, ডিম চপ, আলুর চপ, বেগুনি, টানা পরোটা, নিমকি, মিষ্টি, সিঙ্গাড়া, আফলাতুন, জাল সমুচা, পানির সমুচা, কিনা সমুচা ইত্যাদি দিয়ে ইফতার করি। তার উপর কমপক্ষে 20 ধরনের ফল ফলাদি তো থাকেই। আমি শুনে তো একদম থ হয়ে যাই। যাদের বাসায় একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে। ওয়েট, যারা যারা চান আমি রেগুলার ফানি গল্প দেই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসলে আমারও গল্প বানানোর আগ্রহটা বেড়ে যায়, তাই দেরি না করে অবশ্যই শেয়ার করবেন। যার ঘরে একটা মুরগির বাচ্চা জবাই হলে পাড়ার সবাই জানে, যার বাপ প্রতিদিন অফিস করে হেঁটে হেঁটে শুধুমাত্র অতি কিপটামির জন্য, সে এইগুলো কি বলে। তারপরেও আমি পরবর্তী বয়ান শোনার জন্য ধৈর্য ধারণ করি। নুসরাত আরো জোর গলায় বলতে লাগলো, আরো কিছু আইটেম আছে যেগুলো পরিবারের সবাই খেলেও সচরাচর আমি খাই না। এই যেমন ধরো ফ্রাইড চিকেন রোল, স্প্রিং রোল, জালি কাবাব, বিফ স্টিক, চিকেন কাটলেট, বিফ কাটলেট, ফিশ কাটলেট, লাবাং, চিকেন শর্মা, পিচ রোস্ট, পরোটা। আমার এইবার অজ্ঞান হবার উপক্রম, কিন্তু এরই মধ্যে বেলকনিতে আন্টির আরবি বাব। আন্টি এসেই নুসরাতকে ধমক দিয়ে বললেন, এই মেয়ে এখানে বসে নষ্ট মোবাইল দিয়ে কার সাথে কথা বলো? তোমাকে না বলছি চুলা আর সেহরিটের টাকা বাতগুলো বাঁচতে, নইলে কি দিয়ে ইফতার করবে? আমি দূরের নীল আকাশের দিকে তাকাই। আকাশটা স্বচ্ছ দেখালেও নুসরাতের মুখে শরতের কালো মেঘ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একদিন ক্লাসে বল্টুর ম্যাডাম বললেন, তোমরা সবাই আগামীকাল 4টা করে ইংরেজি শব্দ লিখে আনবে। বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করছে ইংরেজি শব্দ। হঠাৎ সে দেখতে পেল একটা লোক একটা ছেলেকে ধমক দিয়ে বলছে, স্ট্যান্ড আপ। বল্টু লিখে নিল তার প্রথম ইংরেজি শব্দটা। এরপর সে পথের ধারে একটা ডাস্টবিন দেখতে পেল। কিছু দূর যেতে যেতে বল্টু একটা সিনেমার শুটিং দেখতে পেল এবং হিরোইন হিরোকে ডাকছে। হিরো বলল, ও মাই ডার্লিং, আজ নয় কাল। পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো। ম্যাডাম জিজ্ঞাসা করলো, তোমরা কে কি ইংরেজি শব্দ লিখে এনেছো? সবাই এক এক করে দাঁড়িয়ে বললো আমাকে। তখন বল্টু দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ম্যাডাম বললেন, এই ছেলে তোর সাহস তো কম না, তুই আমাকে স্ট্যান্ড আপ বলছিস, তুই আমাকে কি মনে করিস? তখন বল্টু বলল, ডাস্টবিন। ম্যাডাম রেগে গিয়ে বললেন, তুমি নিজেকে কি মনে করো? তখন বল্টু বলল, হিরো। তখন ম্যাডাম বললেন, এই কেউ গিয়ে ব্যাগটা নিয়ে আয় তো, আজকে তোরে মেরেই ফেলবো। তখন বল্টু বলল, ও মাই ডার্লিং,
আজ নয় কাল। ঘরে কেউ কাঁঠাল খায় না, তাই দুই বন্ধু মিলে একটা কাঁঠাল কিনলাম। ঠিক হলো যে যে যতটা কুয়া খাবে সেই হিসাবে দাম দিতে হবে। হিসাব রাখার জন্য যার যার খাওয়া কুয়াগুলোর বিচি পাশে রেখে দিতে হবে, পরে ওইগুলি গুনে গুনে দাম ধার্য হবে। আমি যাতে দাম কম দিতে হয় তার জন্য কিছু কুয়া বিচি সহেত গিলে ফেলেছিলাম। রাতে অসম্ভব পেটে ব্যথা শুরু করলো। আমাদের বাথরুমটা বাড়ির বাইরে, এদিকে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই দরজা খুলেই পাশেই বসে পড়লাম। ভাবলাম বৃষ্টিতে সব ধুয়ে যাবে, হর হর করে বিচি সমেত সব বেরিয়ে গেল। কষ্ট থেকে নিস্তার পেয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন রবিবার, বাজার করে ক্লাবে আড্ডা মারতে চলে গেলাম। আপনি কি জানেন, একদিন একটা বাসের মধ্যে দুইজন লোক গল্প করছিল। প্রথম ব্যক্তিটি বলল, আপনি কোথায় থাকেন? দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল, আমি তো ঢাকায় থাকি। তখন প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো ঢাকায় থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, আপনি ঢাকার কোথায় থাকেন? প্রথম ব্যক্তিটি বলল, আমি মোহাম্মদপুরে থাকি। দ্বিতীয় ব্যক্তিটি বলল, আরে আমিও তো মোহাম্মদপুরে থাকি। প্রথম ব্যক্তি বলল, মোহাম্মদপুর কয় নাম্বার রোডে থাকেন? দ্বিতীয় ব্যক্তি বলল, মোহাম্মদপুর 3 নম্বর রোডে থাকি। প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো 3 নম্বর রোডে থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, 3 নম্বর রোডের কয় নম্বর বিল্ডিং এ থাকেন? প্রথম ব্যক্তিটি বলল, 3 নম্বর রোডের 12 নম্বর বিল্ডিং এ থাকি। দ্বিতীয় ব্যক্তি বলল, আরে আমিও তো 12 নম্বর বিল্ডিং এ থাকি। প্রথম ব্যক্তি বলল, 12 নম্বর বিল্ডিং এর কয় তলায় থাকেন? দ্বিতীয় ব্যক্তি বলল, 5 তলায় থাকি। প্রথম ব্যক্তি বলল, আরে আমিও তো 5 তলায় থাকি। পাশে থাকা এক লোক বলে উঠলো, আরে ভাই, আপনারা তো একই বিল্ডিং এর একই ফ্লোরে থাকেন, অথচ একজন আরেকজনকে চিনেন না। সেই লোকটির জবাবে সেই দুই লোকটি বলল, ভাই আপনার সমস্যা কি? জ্যামের মধ্যে সময় কাটানোর জন্য আমরা বাপ ছেলে একটু আলাপ করছি আর কি। একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল, হ্যালো, কল সেন্টার থেকে বলেছেন? তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল, জি স্যার বলছি। তখন বল্টু বলল, আমার আপনার থেকে কিছু জানার ছিল। তখন কল সেন্টারের মেয়েটি বলল, অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার। তখন বল্টু বলল, আমি একটু আগেই মোবাইলে 54 টাকা তুলেছি। তখন কল সেন্টারের মেয়েটি বলল, আচ্ছা স্যার, তো এখানে সমস্যা কোথায়? তখন বল্টু বলল, সমস্যা তো ওখানেই। মেয়েটি বলল, কি সমস্যা? বল্টু বলল, 54 টাকায় 2 জিবি এমবি পাওয়া যায়, কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন? তখন মেয়েটি বলল, কারণ 54 টাকায় নয়, এখন 57 টাকায় 2 জিবি এমবি পাওয়া যায়। তখন বল্টু বলল, মানে কি এসবের? আমি তো 1 বছর আগে 54 টাকায় 2 জিবি এমবি কিনেছি। তখন মেয়েটি বলল, স্যার 1 বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই। তখন বল্টু বলল, আমি তাহলে এখন কি করব? তখন মেয়েটি বলল, আপনি আরো 10 টাকা তুলে নিন মোবাইলে, তারপর 2 জিবি এমবি কেনার কোড ডায়াল করলেই আপনি এমবি পেয়ে যাবেন। তখন বল্টু বলল, আরো 10 টাকা? তখন মেয়েটি বলল, জি স্যার। তখন বল্টু বলল, এই মগের মুল্লুক নাকি? হ্যাঁ। তখন মেয়েটি বলল, দুঃখিত, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না স্যার। তখন বল্টু বলল, আরে আমি এখন 10 টাকা তুলবো, তারপর 2 জিবি এমবি কিনবো, তখন আমার মোবাইলে 7 টাকার অবশিষ্ট থাকবে। আমি ডাটা অন করে এমবি ফুরাবো, এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে, তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট 60 টাকাও আপনারা কেটে নেবেন। সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করব, কিন্তু ততক্ষণে আমার মোট 64 টাকা আপনারা খেয়ে নেবেন। বলি, আপনারা কি রাক্ষস? 54 টাকায় খেয়ে পেট ভরে না, আর 10 টাকা বেশি খেতে চান? হ্যাঁ। বল্টুর এসব কথা শুনে কল সেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুণ থেকে আরো বেশি করুণ হয়ে গিয়েছে। বেচারি থম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে। তৎক্ষণাৎ বল্টুর চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠলো। আশেপাশের সব কলিগ বিস্ময়কর চাহানি দিয়ে দেখছে। তখন কল সেন্টারের মেয়েটা কোনো রকম বল্টুকে বলল, স্যার এটাতে আমাদের কোনো হাত নেই, আপনি অযথা রাগ করছেন। কথাটা শুনে বল্টু সাথে সাথে থেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, এই বেডি, ওই আপনার সাহস তো কম না, আমাকে আপনি ভুলভাল বুঝাবেন আর আমি সেটা মেনে নিব? হ্যাঁ, কাবি নেই। তখন মেয়েটা বলল, স্যার শান্ত হন, আপনি তাহলে এক কাজ করেন, 35 টাকা দিয়ে 1 জিবি এমবি কিনুন, তাহলে আপনাকে আর বাড়তি টাকা তুলতে হবে না। তখন বল্টু বলল, ও আচ্ছা, মানে বাড়তি 10 টাকা খেয়ে আপনাদের পেট ভরবে না। এখন যদি আমি 35 টাকা দিয়ে 1 জিবি এমবি কিনি, তাহলে আমার মোবাইলে অবশিষ্ট থাকবে 19 টাকা। তারপর আমার 1 জিবি এমবি ফুরিয়ে গেলে আপনারা আমার অবশিষ্ট 19 টাকাও খেয়ে ফেলবেন। আমাকে দেখে কি আপনার এতটা গাদা মনে হয়? বল্টুর এমন কথা শুনে মেয়েটির অবস্থা এমন, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। মেয়েটা এখন কি জবাব দেবে সেটাই ভাবতে ভাবতেই খোলটা কেটে গেল। মেয়েটা হাফ ছেড়ে বাঁচলো। এই ভেবে একটা শ্বাস ফেলতে ফেলতেই আবার টেলিফোন বেজে উঠলো। মেয়েটি অন্য কোনো কাস্টমার ভেবে কলটা রিসিভ করতেই বল্টু চিল্লিয়ে বলে উঠলো, এই বেয়াদব মহিলা, তুই আমারে আগে কইতে পারিস নাই যে তোদের সাথে কথা বলতে গেলে মোবাইলের টাকা কাটিস? তোরা হাটাসের দল, রাক্ষসের দল, তোদের জন্য আমার 18 টাকা 43 পয়সা উদাও হয়ে গেছে। তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। তুই থাক কল সেন্টারে, আমি এক্ষুনি আসতেছি। আজ তোদের কল সেন্টারে আমি ভেঙেই ফেলবো। কথাটা বলেই বল্টু খট করে কল কেটে দিল। বেচারি মহিলা এখন ভাবছে, বাপরে,
এই খাটাস পুলাটা যদি সত্যি সত্যি এখন এখানে চলে আসে তাহলে তো আমি শেষ। তার কথা শুনে আমি ফিস ফিস করে বললাম, যেই না চেহারা তার উপরে এত ভাব। বাবা আমার ফিস ফিস শুনে বললেন, জয় কিছু কি বললা? আমার মাথায় তখনই একটা বুদ্ধি এলো। ভাবলাম এই সুযোগে কিপটা বাপের কিছু টাকা হাতিয়ে নেই। তাই বাবাকে বললাম, বাবা তোমার এই প্রোফাইল পিকটা সুন্দর না, একটা সুন্দর প্রোফাইল পিকচার দেওয়া লাগবে যাতে মানুষ ভাবে বলিউডের নায়ক। বাবা বললেন, তাইলে একটা সুন্দর করে বাপের ফটো তুইলা দে। তখন আমি বললাম, বাবা তোমার কি মনে হয় নায়করা তোমার মতো এরকম বাঙ্গা মোবাইল দিয়ে ফটো তুলে? বাবা বললেন, তাইলে তারা কি দিয়ে ফটো তুলে? আমি বললাম, ক্যামেরা দিয়ে। তখন বাবা বললেন, এই ক্যামেরা কই পাওয়া যায়? আমি বললাম, কিনা লাগবো, প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে। যেই বাপের আমারে 20 টাকা দিতে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায়, ওই বাপ ভাইরাল হওয়ার জন্য কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন ক্যামেরা কিনতে এবং ক্যামেরা কেনার টাকা দিতে। ওয়েট, কেমন করে সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেব? আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক না করেন, তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট কপি লিঙ্ক করেন। বাবার কাছ থেকে টাকা নিয়ে ক্যামেরা কিনতে গেলাম গুলিস্তানে। সেখানে গিয়ে 200 টাকা দামের একটা ক্যামেরা কিনলাম। বাকি টাকা দিয়ে ভাবলাম আমার বরিশাল্লা জিএফ অনুরে নিয়ে নেপাল ভ্রমণে যাব। পরদিন ক্যামেরা নিয়ে বাবাকে একটা ফটো তুলে দিলাম। এডিট কইরা কালা পাটারে সুন্দর বানিয়ে দিলাম 20 বছরের কচি যুবকের মতো। প্রোফাইল পিকও দেওয়া হয়ে গেল। কিন্তু আমি জানি বাবার চরিত্রে একটু প্রবলেম আছে, তাই ফরগেট পাস দিয়ে আমার মোবাইলেও লগ ইন করে রাখলাম, যাতে দেখি বাবা এফবি দিয়ে কি করেন। বাবা দেখি আমার ফ্রেন্ডদের ফটোতে কমেন্ট করেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে পাবেন। রিয়েক্টর বয়, রিয়েক্ট দিলেই রিয়েক্ট ব্যাক, 100% গ্যারান্টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি চান বাবা এবং ছেলের গল্পের আরেকটা পার্ট নিয়ে আসি? যদি চান। যখনই ভাবলাম বাবা সাদিয়ার মাকে নিয়ে পালিয়ে গেছেন, তখনই মনে মনে বললাম, হালায় কামটা করলো কি? রাত তখন 9টা। তখনই বাবা দেখি বাসায় আসছেন, আর সাথে ঘুমটা পড়া একজন মহিলা। বাবা এসেই বললেন, জয় তোমার আম্মুকে সালাম করো। এই যে সকালে বলছিলাম না তোমার জন্য জান্নাত আনতে যাচ্ছি, এই নাও তোমার আম্মু। ওনার পায়ের নিচেই তোমার বেহেস। তোমার মা নাই এতদিন ধরে, তাই তুমি বেহেস থেকে বঞ্চিত ছিলে। আমি রাগে সাদিয়াকে কল দিয়ে বললাম, এই একটু আমাদের বাসায় আসো তো, তোমার মা আমাদের বাসায়। তারপর সাদিয়া আমাদের বাসায় আসলো। সব শুনে সাদিয়া আমাকে বলল, ভাইয়া। আমিও কোনো উপায় না পেয়ে সাদিয়াকে বললাম, আপু। ওয়েট, গল্পটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইয়োর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন। আজ থেকে সাদিয়া আর আমি ভাই বোন হয়ে গেলাম। এভাবে কয়েকদিন গেল। হঠাৎ বাবা আমাকে একদিন বললেন, জয় তুমি কেমন জানি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছ, এভাবে চললে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমিও মনে মনে ভাবলাম, ঠিকই, আমাকে লুচ্চামি বাদ দিতে হবে আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু কে জানতো লুচ্চা বাপ এইবারও কষি একটা মেয়েকে বিয়ে করে আনছেন। আর এসে বলেন, বাবা উনিও তোমার আম্মু, সালাম করো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তুমি সাদিয়ার মাকে সালাম করো না কেন জানি আমি বুঝি না, তাই তোমার জন্য নতুন আম্মু নিয়ে এসেছি। হঠাৎ মেয়েটার মাথার ঘুমটা পড়ে গেল। তখনই দেখি সে তো আমার এক্স। এবারও মনে মনে বললাম, হালায় কামটা করলো কি? যাই হোক, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমার এক্স যখন আমাকে ছেড়ে যায়, তখন দোয়া করছিলাম, আল্লাহ এর কপালে যেন বুইড়া একটা জামাই জুটে, যার চরিত্রে একটু প্রবলেম থাকে আর মেশিনটা একটু কাজ কম করে। এক বিএফ গেছে জিএফকে নিয়ে নদী দেখতে। হঠাৎ জিএফ নদীতে পড়ে গেল। অতঃপর বিএফ কাঁদতে লাগলো। বিএফের কথা শুনে এক জলপরি উঠে এসে বলল, এই বালক কাঁদছো কেন? বিএফ বলল, আমার জিএফ নদীর জলেতে পড়ে গেছে তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা অপেক্ষা করো, আমি তোমার জিএফকে এনে দিচ্ছি। এই বলেই জলপরি জলেতে ডুব দিল। অতঃপর জলপরি নিয়ে এলো এক কালো মেয়েকে। জলপরি বলল, এটা কি তোমার জিএফ? ছেলেটি বলল, আরে না। এরপর আপনি কি ভাবছেন? সেই কাঠুরিয়ার কথা, যে কিনে একে একে 3টা কুড়াল এনেছিল। এখানেও কি জলপরি আরেকটা সুন্দর মেয়ে তুলবে? কিন্তু না। জলপরি বিএফকে একটা থাপ্পড় দিয়ে বলে, হারামজাদা ভালো করে দেখ, এটাই তোর জিএফ। জলে পড়ে মেকআপ ময়দা উঠে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেকআপ সুন্দরীরা দয়া করে গালাগালি করবেন না। আপনারা যেইভাবে আটা ময়দার দাম বাড়াইতেছেন, আরো কিছুদিন গেলে আর মনে হয় আটার রুটি খেতে পারবো না। ভাইয়া বলার অপরাধে এক মেয়েকে ঠাস করে চড় মারলাম। চড় খেয়ে মেয়েটি হামুড়ি খেয়ে মাটিতে পড়েও পড়লো না, পড়ে ল্যাং মেরে ফেলে দিলাম। সচরাচর মানুষ মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেলেও
মাগো বলে চিৎকার দেয়, কিন্তু ওই মেয়ে কাউ কাউ বলে চিৎকার দিল। মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকলো আর আমাকে বলল, ভাইয়া আমাকে মারলেন কেন? আমি বললাম, আবার ভাইয়া কোস? সে বললো, আরে আজব রেগে যাচ্ছেন কেন? আমি বললাম, আমি তোর কোন কালের ভাইয়া লাগি যে বাই কোস? সে বলল, মানে? তাই বলে ভাইয়া ডাকা যাবে না? আমি বললাম, না যাবে না। সে বললো, হোয়াট রাবিশ? এমনিতেই ভাইয়া বলছে, মেজাজ খারাপ, তার উপরে বলে রাবিশ। মেজাজ চুঙ্গে উঠে গেল। মেয়েটির হাত ধরে সরাসরি ওদের বাসায় গেলাম। তারপর বললাম, মা বের হও, চিৎকার শুরু করলাম। কিছুক্ষণ পর মেয়েটির বাবা মা বের হলেন। আমাকে তাদের মেয়ের হাত ধরা দেখে বললেন, এই ছেলেকে তুমি আমার মেয়ের হাত ধরে আসো কেন? আমি হা হা করে বললাম, চিৎকার করবেন না চৌধুরী সাহেব, আমি আজ থেকে এই মেয়ের ভাই, সেই হিসেবে বাসায় এসেছি, আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিন, আমি চলে যাব। চৌধুরী সাহেব বললেন, মানে? আমি বললাম, মানে হলো আপনার মেয়ে আমাকে পাবলিক প্লেসে বাইয়া বলেছে, সেই হিসাবে আমি তার ভাই, আর এই বিশাল সয় সম্পত্তিতে আপনার মেয়ের ভাগ আছে, সো আমি ভাই হিসেবে ওই সম্পত্তির দাবিদার। চৌধুরী সাহেব বললেন,